ব্যোমকেশের কাছে দাসবাবু একদিন সকালে এসে উপস্থিত হয়ে বলেন, তার পরিচিত এক মহিলা একটি অদ্ভুত সমস্যায় পড়েছেন। কি সেই সমস্যা? কোনো চোর কেন শুধুমাত্র একটি মূর্তির মাথা ভেঙে নিয়ে যায়? ব্যোমকেশ কি পারবে এই অদ্ভুত মূর্তির মাথা চুরি করার লোকটাকে ধরতে, নাকি তাকে ধরতে গিয়ে বেরিয়ে আসবে অন্য কোনো একটা অপরাধের সন্ধান? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। আজ আপনারা শুনবেন প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট অমর চরিত্র ব্যোমকেশ বক্সীর প্রতি আমাদের শ্রদ্ধার নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে একটি ব্যোমকেশ ফ্যানফিকশন, ব্যোমকেশ ও ছিন্ন মূর্তির রহস্য। গল্পের সূত্রধার ও বিশেষ একটি চরিত্রে শুভ, গল্প পাঠে পিনাকি, ব্যোমকেশের চরিত্রে ব্রতদীপ, অন্যান্য চরিত্রে পার্থ, সাগ্নিক ও শিউলি। শুরু হতে চলেছে আজকের আমাদের বিশেষ নিবেদন ব্যোমকেশ ও ছিন্ন মূর্তির রহস্য। এমন একটা সময় যে আমাদের কখনো পড়তে হবে সেটা আমরা সত্যিই বুঝতে পারিনি। আর সত্যি বলতে ব্যোমকেশের সাথে এত বছর ধরে যে কটা কেসে ওর পাশে থেকে ওকে সাহায্য করার কিংবা তদন্ত করার সুযোগ পেয়েছি, সে সব কিছু বাদ দিলেও এই কেসটা কিন্তু একদম অন্য রকমের। প্রথমেই বলে রাখি, কেসটা আমাদের কাছে নিয়ে এসেছেন দাসবাবু স্বয়ং। দাসবাবুর একজন পরিচিত মানুষ একটি অদ্ভুত সমস্যায় পড়েছেন, আর সেই সমস্যার সমাধানের জন্যই দাসবাবু ব্যোমকেশের দ্বারস্থ হয়েছেন। আজ সকালে আমি আর ব্যোমকেশ নিজের ঘরে বসে খবরের কাগজ পড়তে ব্যস্ত ছিলাম। যদিও খবরের কাগজে পড়ার মতো কিছুই থাকে না আজকাল, তবুও পাতা উল্টিয়ে দেখা মাত্র দাসবাবু হঠাৎ এসে ঢুকলেন। তারপর তার জন্য বরাদ্দ চেয়ারটায় বসে একটু ইতস্তত বোধ নিয়ে বসেই রইলেন। বেশ কিছুক্ষণ ব্যোমকেশের শান্ত চোখ তাকে নিরীক্ষণ করছিল। তারপর একসময় ব্যোমকেশ বলে উঠল, কি ব্যাপার দাসবাবু, আজ সকাল সকাল নতুন কোনো কেস রয়েছে নাকি? না, তেমন কোনো কেস নয় ব্যোমকেশবাবু। তবে আমার পরিচিত ওই এক মহিলা। কথাটা বলতে গিয়ে দাসবাবুর মুখটা কেমন সামান্য নিচের দিকে ঝুঁকে এলো। তিনি ব্যোমকেশের দিকে সরাসরি না তাকিয়ে কথাটা বললেন। তিনি বললেন, আসলে ব্যোমকেশবাবু, আমার চেনা পরিচিত একজন মহিলা একটা খুব অদ্ভুত সমস্যায় পড়েছে। তবে তিনি ব্যাপারটা নিয়ে পুলিশের কাছে যেতে চাইছেন না। আর তার সাথে আমার সামান্য পরিচিতি আছে, তাই আমি ব্যাপারটা আপনার কাছে নিয়ে এসেছি। আপনি যদি ব্যাপারটা একবার দেখেন তাহলে। আপনার কথা শুনে খুন বলে তো মনে হচ্ছে না, তবে চুরি নাকি হুমকি? তেমন কিছুই না, তবে রাতের বেলা কেউ তার বাড়িতে ঢুকে তার বাড়ির বসার ঘরে রাখা মূর্তিগুলোর মাথা ভেঙে দিয়ে যাচ্ছে। দাসবাবুর কথায় আমি আর ব্যোমকেশ দুজনেই কেমন যেন অবাক হয়ে গেলাম। ব্যোমকেশ হাতের খবরের কাগজটা টেবিলের উপর রেখে দিয়ে বলল, এক মিনিট, শুধু মূর্তির মাথা ভেঙে দিয়ে যাচ্ছে আর কিছুই করছে না? মানে কোনো চুরি করার চেষ্টা কিংবা বাকি মূর্তিটা ভাঙার চেষ্টা করছে না? না ব্যোমকেশবাবু, শুধু মূর্তির মাথাগুলো ভেঙে দিয়ে যাচ্ছে। আসলে মূর্তিগুলো আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। মূর্তির মাথা ভেঙে দিয়ে যাচ্ছে মানে ব্যাপারটা কি একদিন হয়েছে না বেশ কয়েকদিন ধরে হচ্ছে? প্রথমে তো ভদ্রমহিলা বেশ কয়েকদিন বাড়িতে ছিলেন না। বাড়ি ফিরে আসার পর থেকেই ব্যাপারটা শুরু হয়েছে। রাতের বেলা কেউ যে বাড়িতে ঢুকে পড়ে সেটা ভদ্রমহিলা বুঝতে পারেন। তবে সত্যি বলতে তিনি একাই থাকেন তো, আর তার একটি কাজের লোক নিচের ঘরে থাকে। তা এত রাতে একা নিচে নেমে আসার সাহসটা তিনি করতে পারেন না। কিন্তু পরপর দুদিন এসে ঘরের ভেতরে রাখা কয়েকটা মূর্তির মাথাগুলো ভেঙে দিয়ে গেছে। দাসবাবুর কথায় ব্যোমকেশ চিন্তিত হলো। তারপর বলল, আচ্ছা, তারপর আর ওই মূর্তির ভাঙা মাথাগুলো? মূর্তির ভাঙা মাথাগুলো না খুঁজে পাওয়া যায় না ব্যোমকেশবাবু। যেন কেউ বাড়িতে ঢুকেছে শুধুমাত্র ওই মূর্তিগুলির মাথাগুলো ভাঙার জন্যই। এমন একটা অদ্ভুত ব্যাপার প্রায় দুবার হয়েছে, বুঝলেন। তারপরে কিন্তু তেমন কিছুই হয়নি। কিন্তু ব্যাপারটা তিনি আমার কাছে জানাতেই আমি তাকে আশ্বস্ত করেছি আমি এই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। এখন যদি ব্যাপারটা একবার ঘটতো তাহলে না হয় ধরে নেওয়াই যেত
কোনোভাবে মূর্তির মাথাগুলো কাজের লোকটির হাতে ভেঙে গেছে। তারপর সে মিথ্যে কথা বলছে, কিন্তু পরপর দুবার হয়েছে তো, আর এমনভাবে হয়েছে যে কাজের লোকটি ঘুম থেকে ওঠার আগে মধ্যরাতে ব্যাপারটা দেখতে পেয়েছে। তবে রাতে মূর্তিগুলো ভালোভাবে ছিল, মানে গোটা ব্যাপারটাই কাজের লোকের সন্দেহ করার মতো কিছু নেই। আরও একটা ব্যাপার ঘটেছে ব্যোমকেশবাবু, সেটা হলো যে দুদিন ব্যাপারটা ঘটেছে সেই দুদিন সকালে ঘুম থেকে উঠে ভদ্রমহিলা নিচের দরজা খোলা দেখতে পেয়েছেন। এরপর তো বোঝাই যায় যে বাইরে থেকেই কেউ এসেছিল, কিন্তু সে কোনো কিছু চুরি করে নিয়ে কারোর কোনো ক্ষতি করেনি, শুধু কয়েকটা মূর্তির মাথা ভেঙে নিয়ে গেছে। কথাগুলো আমি আর ব্যোমকেশ মন দিয়ে শুনলাম। তারপর আমরা দুজন কিছুক্ষণ চুপ করে রইলাম। সাধারণত ব্যোমকেশ চুপ করে থাকলে বুঝতে হবে কেসটার ব্যাপারে সে আদি অন্ত ভাবনা করে ফেলছে, আর আমি চেষ্টা করি এটা বোঝার ব্যোমকেশ কি ভাবছে। কিছুক্ষণ পরেই নীরবতা ভেঙে ব্যোমকেশ বলে উঠল, ব্যাপারটা খুব একটা সহজ নয় দাসবাবু, ব্যাপারটা খুব একটা সহজ নয়। একটা কাজ করুন, আপনি একবার সেই ভদ্রমহিলার বাড়িতে আমাদের যাওয়ার ব্যবস্থা করুন, আমি ব্যাপারটা দেখতে চাই। আর একটা কাজ করুন, শহরের মোটামুটিভাবে একটু খোঁজ চালিয়ে দেখুন এই ধরনের, মানে যেভাবে আপনার চেনা ভদ্রমহিলার বাড়ি থেকে মূর্তির মাথা উধাও হয়ে যাচ্ছে, সেভাবে অন্য কোথাও কারো বাড়িতে এরকম ব্যাপার ঘটেছে নাকি। কিন্তু এটা তো একটা অতি তুচ্ছ ব্যাপার ব্যোমকেশবাবু, মানে অন্য কারোর ক্ষেত্রে যদি ব্যাপারটা ঘটে তাহলে তার তো ব্যাপারটা মনে নাও থাকার কথা, তাই না? সবাই যে ব্যাপারটা গুরুত্ব দিয়ে ভাববে এটা তো নাও হতে পারে, তাই না? তবুও দাসবাবু, তবুও আপনি একবার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে দেখুন, তারপর যদি কিছু একটা পাওয়া যায় তাহলে তো ভালোই হলো। তার মধ্যে আমরা একবার আপনার ওই চেনা ভদ্রমহিলার সাথে দেখা করে সমস্ত ব্যাপারটা জেনেও আসবো। তবে আজ আর সেটা হয়ে উঠছে না, আসলে আমার একটু কাজ রয়েছে। আপনি কাল সকালে একবার আসবেন, তার মধ্যে একটু খোঁজ খবর নিয়ে নিন, বুঝলেন? ব্যোমকেশ কিভাবে কেসটা গুছিয়ে উঠবেন সেটা দাসবাবু বুঝতে না পারলেও ব্যোমকেশের কথায় কিছুটা স্বস্তি পেলেন। তাই তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আপনি যখন দেখবেন বলেছেন তাহলে আমি কিছুটা নিশ্চিন্ত হতেই পারি। ব্যোমকেশবাবু, আপনি কেসটা হাতে নিলে ব্যাপারটা অনেক সহজ হবে। তবে আমার কিন্তু এখনও মনে হচ্ছে এমন কিছু নেই, হয়তো কেসটায় এমনও হতে পারে রাতের দিকে দরজা খোলা পেয়ে বাইরে থেকে কোনো পাগল কিংবা অন্য কেউ ঢুকে কাজটা করছে। হয়তো দিনের বেলাতেই হয়েছে ব্যাপারটা, পরদিন সকালে চোখে পড়েছে। কিন্তু ব্যাপারটা নিয়ে কেন জানি না ওই ভদ্রমহিলা, মানে উনি একটু বেশি চিন্তিত। তার মনে হয় রাতের বেলা তিনি নিচের দিক থেকে শব্দ শুনতে পেয়েছেন, আর তাই বুঝতে পারছেন তো ব্যোমকেশবাবু। সত্যি বলতে ব্যোমকেশ কি বুঝতে পারছিল আমি জানি না, তবে আমি অন্য কিছু একটা আন্দাজ করতে পারছিলাম সে সময়। সে যাই হোক, দাসবাবু বেরিয়ে গেলেন। তারপর আমি ব্যোমকেশকে বললাম, এই সব কেস তুমি হাতে নেবে ব্যোমকেশ? কেসটায় তো তেমন কিছুই নেই। ভদ্রমহিলার বাড়ির কয়েকটা পুতুল, সেগুলোর মাথা কোনোভাবে ভেঙে গেছে, আর সেটা নিয়ে ভদ্রমহিলা কোনো একটা কল্পনা করে ফেলছেন। উনি বাড়িতে একা থাকেন, তাই তার ক্ষেত্রে যে কোনো কিছুই বাড়িয়ে কল্পনা করাটা খুব একটা কঠিন কাজ নয়। হতেই পারে, যদি সেটাই হয় তাহলে তো ভালো, কিন্তু যদি সেটা না হয়, অন্য কিছু হয়, তাহলে আমরা কেসটা অন্তত একবার সেখানে গিয়ে না দেখে ছেড়ে যেতে পারি না অজিত। সেখানে গিয়ে সমস্যাটা দেখে যদি মনে হয় কেসটায় তেমন কিছুই নেই, তাহলে তো আমি কেসটা হাতে নেব না। তবে একবার যাওয়া উচিত, একবার যাওয়া উচিত অজিত। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এখন কোথায় বেরোচ্ছ? একটা ছোট্ট কাজ আছে অজিত, বেশি সময় লাগবে না, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। আর কাল সকালে তো আমরা ওই দাসবাবুর চেনা ভদ্রমহিলার বাড়িতে যাচ্ছি। আজকের দিনটা তোমার কাজ থাকলে সেগুলো সেরে নাও, কাল থেকে যদি সময় না পাও। তোমার কি মনে হয় কেসটা আমাদের হাতে নিতে হবে? কেন জানি না মনে হচ্ছে অজিত কেসটা খুব একটা সহজ নয়। কেসে যদি তেমন কিছু নাই থাকতো তাহলে কিন্তু দাসবাবু আমাদের কাছে ব্যাপারটা নিয়ে ছুটে আসতেন না। তিনি কিন্তু সবসময় ব্যস্তই থাকেন, আর শহরে এই সময় যে হারে চুরি কিংবা অন্য ক্রাইম বেড়ে চলেছে, তাতে অকারণ তিনি ফালতু একটা ব্যাপার নিয়ে আমাদের কাছে আসার মানুষ না। আমার মনে হয় তিনি নিজেও কিছু সন্দেহ করেছেন, আর তাই আমার কাছে কেসটা নিয়ে এসেছে। আচ্ছা অজিত, এখন চলি, কাল সকালে রেডি থেকো। হ্যাঁ, কাল আমরা দাসবাবুর চেনা ভদ্রমহিলার বাড়িতে যাচ্ছি। ব্যোমকেশ পোশাক বদলে বেরিয়ে যেতেই আমি আমার ঘরে চলে গেলাম। আগের কেসের ব্যাপারটা লিখে রাখতে শুরু করেছি, সেই কাজটাই আরেকটু এগিয়ে রাখি। কাল যদি কেসটা হাতে নিতে হয় তাহলে আর সময় পাওয়া যাবে না।
তাই আমি আমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। ব্যোমকেশ ঘণ্টা 3 পর ফিরে এলো, তবে সে সময় তার সাথে আমার আর তেমন কথা হলো না। আমি ভাবছিলাম দাসবাবুর ব্যাপারটা সে হয়তো সম্পূর্ণ ভুলেই গেছে। আমিও তাই নিজে তাকে আর কিছু বললাম না। আমার নিজের যে কেসটা নিয়ে খুব একটা উত্তেজনা রয়েছে সেটা কিন্তু নয়, উল্টে আমার মনে হয়েছে কেসটায় তেমন কিছুই নেই, তাই আমি সেটা নিয়ে বেশি ভাবছিলাম না। পরদিন সকালে দাসবাবু এসে পৌঁছলেন আমাদের বাড়িতে। দাসবাবুর সাথে আমরা একটু পরেই গিয়ে পৌঁছলাম সেই ভদ্রমহিলার বাড়ি। ভদ্রমহিলা বাড়িতে একাই থাকেন। তার দেখাশোনার জন্য এবং কাজের জন্য একজন বয়স্ক কাজের লোক থাকে। কাজের লোকটির বয়স বেশ বেশি। মাথার চুল সাদা হয়ে এসেছে, মুখের দাড়ি সাদা, একটু খুঁড়িয়ে চলেন বলে মনে হলো। আমাদের সাথে দাসবাবুকে দেখে কাজের লোকটি বলল, স্যার, আপনারা এসেছেন, তবে দিদিমণি তো বাড়িতে নেই। উনি কোথায় গেছেন? একটু বেরিয়েছে, তবে মনে হয় চলে আসবে, অনেকক্ষণ আগেই বেরিয়েছে। দাসবাবু আমাদের দিকে তাকিয়ে বললেন, ব্যোমকেশবাবু, একটু অপেক্ষা করুন, তাহলে হয়তো এক্ষুনি চলে আসবেন। আবার ফিরে গেলে। ব্যোমকেশ কিছু না বলে বসার ঘরে একটা চেয়ারের উপর বসল। তার দেখা দেখি আমিও বসলাম, দাসবাবুও বসলেন। কাজের লোকটা একটু পরেই আমাদের জন্য চা দিয়ে গেল। আমার কেমন যেন মনে হলো দাসবাবু এই বাড়িতে মাঝে মাঝেই আসেন। ব্যোমকেশ চেয়ারে বসে এদিকে ওদিকে তাকাতে লাগলো। আমি তার দৃষ্টি অনুসরণ করে দেখার চেষ্টা করলাম বসার জায়গার আশেপাশে। চারপাশে যতটা দেখা যায় বেশ গুছিয়ে পরিপাটি করে সাজিয়ে রাখা বাড়ি। একতলায় পাশাপাশি 2টো ঘর, অন্যদিকে বোধহয় রান্নাঘর একটা, তাছাড়া তেমন কিছুই বোঝা যায় না। বাড়ির রং দেখে মনে হয় বেশ কয়েক বছর আগে শেষবার রং করা হয়েছে। আমরা যেখানে বসে আছি তার মাঝখানে একটা টেবিল, পাশে একটা বড় টেবিলের উপরে একটা রেডিও রাখা, তার পাশে একটা ফুলদানি। ঘরের এখানে ওখানে ছড়িয়ে থাকা আরও কিছু জিনিসপত্র, তবে সেই ভাঙা মূর্তিগুলো কিন্তু কোথাও চোখে পড়ল না। বেশ কিছুক্ষণ বসে থাকার পর দাসবাবু বললেন, আচ্ছা ব্যোমকেশবাবু, আর একটা কথা আমার মনে এলো। আপনার কথায় আমি খোঁজখবর নিয়ে দেখেছি, তবে কোথাও থেকে তেমন কিছু জানা যায়নি এরকম মূর্তি ভাঙার ব্যাপারে। তা আমার মনে হয় এমন কোনো খবর পাওয়াও হয়তো যাবে না। ব্যোমকেশ কিছু বলল না, চুপ করে চারিদিকে নিরীক্ষণ করতে করতে শুধু একবার বলল, না হলেই ভালো। ব্যোমকেশকে আজকাল দেখেছি কেসের ব্যাপারে যখন কিছু চিন্তা করে বা ভাবে তখন কথা বড্ড কম বলে, প্রয়োজন ছাড়া একটাও কথা বলে না সে। আর আজ আরও একবার সেটাই লক্ষ্য করছিলাম। কিন্তু এই কেসটা নিয়ে ব্যোমকেশ এত ভাবছে কেন সেটাই বুঝতে পারছিলাম না। দাসবাবুর সেই চেনা ভদ্রমহিলা মানে মীনাক্ষী দেবী ফিরে এলেন প্রায় মিনিট 40 পর। ঘরে ঢুকতেই আমাদের দেখে এবং দাসবাবুকে দেখে প্রথমটাই একটু ইতস্তত বোধ করলেন। বোধহয় তাই দেখে দাসবাবু উঠে দাঁড়িয়ে বললেন, আসলে আপনাকে ওই যে ব্যোমকেশ বক্সির কথা বলেছিলাম না, তাকেই সাথে করে নিয়ে এসেছি। ভদ্রলোককে আপনার কেসটার ব্যাপারে বলেছি। কথাটা শুনে মীনাক্ষী দেবীর মুখে সামান্য হাসি ফুটল। তিনি এগিয়ে এসে আমাদের সামনের চেয়ারে বসে আমাদের দুজনের দিকে তাকালেন। তারপর বোধহয় নিশ্চিন্ত হতে পারলেন ব্যোমকেশের দিকে তাকিয়ে। সেই ব্যোমকেশ। আপনি ব্যোমকেশ বক্সী, তাই না? বেশ বছরখানেক আগে আপনাকে একবার দেখেছিলাম কোনো একটা কেসের তদন্ত করার সময় বোধহয়। আমি আপনাকে দেখেছিলাম, তবে আপনি আমাকে দেখেননি। এখন এমন একটা অদ্ভুত ব্যাপার আমার সঙ্গে হয়ে চলেছে, সেটা নিয়ে দাসবাবুর সঙ্গে আমি কথা বলেছি। দাসবাবু আপনার কথা বলায় আমি তাকে বললাম যে আপনাকে নিয়ে আসতে। তা বেশ ভালোই হয়েছে। আপনি যখন এসে পড়েছেন, তাহলে আপনাকে সবটা খুলে বলে আমি নিশ্চিন্ত হতে পারি। তারপর ভদ্রমহিলা আমাদের বসতে বলে ঘরের ভিতর চলে গেলেন। বেশ কিছুক্ষণ পর ঘর থেকে যখন বেরিয়ে এলেন তখন তার হাতে 2টো অদ্ভুত মূর্তি। মূর্তি দুটো দেখে মনে হলো মাটির তৈরি যে ধরনের মূর্তি ঘরে দেখা যায় তেমনই। সেগুলো বেশ বড়, তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার মূর্তির মাথাটা ঘাড়ের কাছ থেকে কেউ যেন ভেঙে নিয়ে গেছে। মূর্তি দুটো আমাদের সামনে টেবিলের উপর রেখে ভদ্রমহিলা বললেন, এই মুহূর্তে
বলতে দুটো ব্যোমকেশবাবু, পরপর দুদিন। না, পরপর দুদিন নয়, মাঝে হয়তো একদিন বন্ধ হয়েছিল, তারপর দিন আবার ব্যাপারটা ঘটে। ব্যোমকেশ একটা মূর্তি হাতে তুলে নিয়ে চুপ করে দেখছিল। এবার মীনাক্ষী দেবীর দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি হয়েছিল? প্রথম দিন রাতে না তেমন কিছুই বুঝতে পারিনি ব্যাপারটা। আসলে হরি কাকার শরীরটা কয়েকদিন যাবৎ ভালো যাচ্ছে না, তাই কাকা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন রাতে। আমাকে একটু রাত পর্যন্ত জেগে থাকতে হয়। তেমন কিছু করি না, তবে বইপত্র নিয়ে ঘরে বসে বা টেবিলে বসে পড়াশোনা করে থাকি। সেসব এখন আর কোনো কাজে লাগে না। বাবা জীবিত থাকতে আমার বিয়ের জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু আমার ভাগ্যে হয়তো, ব্যোমকেশবাবু, তাই আর তা হয়ে ওঠেনি। বাবার রেখে যাওয়া কটা টাকা জমানো রয়েছে, তাতে কোনো রকমভাবে চলে যায় আমাদের দুজনের। সেদিন রাতে নিজের ঘরে বসেই বই পড়ছিলাম। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। একবার মনে হলো একটা খট করে শব্দ শুনলাম। তারপর ভাবলাম অন্য কোথাও রাতের বেলায় হয়তো শব্দ হয়েছে, তাই আর ব্যাপারটা গুরুত্ব দিলাম না। তবে বেশ কিছুক্ষণ পরে আবার একটা শব্দ শুনতে পেলাম, যেন কোনো কিছু ভাঙার বা টুকরো করার মতো শব্দ। তখন দরজা খুলে বাইরে বেরিয়ে এসে দেখি বাইরের দরজাটা খোলা। আমি ভাবলাম হয়তো হরি কাকা কোনো কারণে বাইরে গেছে, তাই তখন আর অতটা গুরুত্ব দিইনি। আমি ভেতরে চলে আসি। তবে বাইরের দরজাটা বন্ধ থাকে আর আমার ঘরের দরজাটা খোলা থাকে। বেশ অনেকক্ষণ ধরে কোনো সারা শব্দ না পেয়ে তখন আবার বাইরে এসে দেখি তখনও দরজা খোলা। তখন আমি দেখি হরি কাকার ঘরের দরজাটা বন্ধ। তারপর দরজা বন্ধ করে দিয়ে আমি আবার নিজের ঘরে চলে আসি। ওই যে ওই টেবিলের উপর রাখা ওই মূর্তিটার মাথার দিকটা নেই। দেখে মনে হয় কেউ যেন শক্ত হাতে মূর্তিটা চেপে ধরে মাথাটা ভেঙে নিয়ে চলে গেছে। তবে মূর্তিটা কিন্তু টেবিলের উপরে রাখা ছিল না, টেবিলের উপর পড়েছিল। একটু হলেই সেটা নিচে মাটিতে পড়ে ভেঙে যেত। সেই দিন না ব্যাপারটা খুব অদ্ভুত লাগে আমার কাছে। আমার মনে হয়েছিল কোনো কারণে হয়তো হরি কাকার হাতে লেগে মূর্তিটা ভেঙে গেছে। সেই কথাটা আমি জিজ্ঞাসা করি, কিন্তু হরি কাকা যেন ব্যাপারটা জানতোই না, এমনভাবে আমায় উত্তর দেয়। তখনই ব্যাপারটা আমার অবাক লাগে। আসলে আমাকে না উনি কখনো মিথ্যা কথা বলে না। আমার ছোটবেলা থেকে হরি কাকা এখানে আছেন। একটা মূর্তি যদি ভেঙে গিয়েই থাকে সেটা বলতে তিনি দ্বিধাবোধ করবেন না। আর সেখানেই আমার প্রথম খটকাটা লাগে। আর দ্বিতীয় দিন? দ্বিতীয় যেদিন ব্যাপারটা হয় সেদিন আমি বোধহয় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। কোনো কারণে সেদিন দরজা খোলার আওয়াজটা আমার কানে আসেনি, আর কোনো কিছুই বুঝতে পারিনি। পরদিন সকালে সেদিন আমি তাড়াতাড়ি উঠেছিলাম, আর বাইরে বেরোতেই দেখতে পাই দরজাটা খোলা। দরজাটা খোলা নয়, আসলে কেউ যেন দরজাটা বাইরে থেকে ভেজিয়ে দিয়ে চলে গেছে। আমার কেমন যেন মূর্তিটার কথা মনে পড়ে যায়। আর তখনই আমি দেখতে পাই ওই দ্বিতীয় মূর্তিটারও মাথার কাছ থেকেই ভাঙা। ব্যাপারটা আমার কাছে বড়ই অদ্ভুত লাগে। আর ব্যোমকেশবাবু, সব থেকে বড় যেটা আমার খটকা লাগে সেটা হলো দুটো মূর্তি কিন্তু একই মূর্তি। ব্যাপারটা আমার আগেই চোখে পড়েছিল, তাই আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে দেখলাম সে খুব মন দিয়ে দুটো মূর্তি হাতে তুলে নিয়ে দেখছে। এমন সময় দাসবাবু বললেন, কেউ যদি মূর্তি চুরি করতে আসে তাহলে তো মূর্তিগুলো নিয়ে চলে যেতে পারে। এভাবে মূর্তির মাথা ভেঙে নিয়ে যাওয়ার কারণটা তো বুঝতে পারছি না। কারণ তো একটা আছেই দাসবাবু। এটুকু বলেই ব্যোমকেশ চুপ করল। তারপর ভালো করে ঘরের চারপাশটা ঘুরে দেখতে লাগলো। আমাদের তিনজনের চোখ নিরীক্ষণ করে চলছিল। একটু পরে ব্যোমকেশ এসে নিজের চেয়ারে আবার বসে বলল, বাড়ি থেকে আর কিছু চুরি যায়নি? মীনাক্ষী দেবী মাথা নাড়িয়ে বোঝালেন যে চুরি কিছুই যায়নি, কিন্তু আমার মনে বারবার একটা খটকা আসছিল যে এই মূর্তিগুলোর মাথা নিয়ে অপরাধী কি করবে। গোটা মূর্তিটা যদি চুরি করত তাহলে একটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু খালি মাথা দিয়ে কি হবে? মীনাক্ষী দেবীর বাড়ি থেকে বেশি কিছু জানা গেল না, তবে ব্যাপারটা ভদ্রমহিলা যে বেশ খানিকটা ভয় পেয়েছেন সেটা বোঝা যাচ্ছিল। বারবার ব্যোমকেশকে অনুরোধ করলেন যে এই ব্যাপারে যেন ব্যোমকেশ কিছু একটা করে। অবশ্য তার এটাও মনে হয়েছে তার বাড়িতে আর ওই রাতের আগন্তুক আসবে না,
কারণ তার বাড়ির দুটো মূর্তির মাথা এসে চুরি করে সে নিয়ে গেছে। কিন্তু তার কারণটা কি? এমন একটা অদ্ভুত ব্যাপার, কারণ জানতে না পারলে যে মনে মনে একটা সন্দেহ থেকেই যাবে। দাসবাবুও খোঁজ চালিয়ে যেতে লাগলেন এরকম মূর্তি আর কোথাও রয়েছে নাকি, আর সেই মূর্তির মাথা চুরি গেছে নাকি। এরপর প্রায় মাসখানেক কেটে গেল, তেমন কিছুই ঘটল না। এর মধ্যে ব্যোমকেশ অন্য একটা কেসেও জড়িয়ে পড়েছিল। আসলে একটা খুনের কেসে ব্যোমকেশকে জড়িয়ে পড়তে হয়েছিল। সে ব্যাপারটা নিয়ে ব্যোমকেশের তদন্ত ভালোই চলতে লাগলো। আমিও মাঝে মাঝে তার সাথে যাচ্ছিলাম, তবে খুনিকে কিছুতেই ধরা যাচ্ছিল না। এই কেসের ব্যাপারে বিস্তারিতভাবে পরে জানাবো, কারণ তার আগে মীনাক্ষী দেবীর অদ্ভুতভাবে মূর্তির মাথা চুরির ব্যাপারটা জানাতে হবে। মাঝখানে হঠাৎ করে একদিন দাসবাবু আমাদের বাড়িতে আবার এলেন। ভদ্রলোককে বেশ উত্তেজিত বলেই মনে হলো। তিনি ঘরে ঢুকে চেয়ারে বসতে বসতে বললেন, ব্যোমকেশবাবু, আপনার কথা মতো আমি খোঁজখবর চালিয়ে যাচ্ছিলাম, বুঝলেন। এই কিছুদিন আগে, এই 2 দিন হবে, একটা খবর পাওয়া গেছে যেখানে একজনের বাড়িতে ঠিক এমনই একটা মূর্তি ছিল। তবে রাতের বেলা কেউ তার বাড়িতে ঢুকে সেই মূর্তি তারপরে অর্ধেকটা ভেঙে দিয়ে গেছে, জানেন। ব্যাপারটা দেখে কিন্তু মীনাক্ষী দেবীর মূর্তিগুলোর কথাই মনে পড়েছিল। সেক্ষেত্রে অপরাধী মূর্তিগুলোর মাথা ভেঙে নিয়ে গিয়েছিল, আর এক্ষেত্রে সেটাই করেছে। আর অন্য কিছু জানতে পারলেন? আর একটা ব্যাপার জানতে পারা গেছে, বুঝলেন। মীনাক্ষী দেবী যে দোকান থেকে মূর্তিগুলো কিনে এনেছিলেন, এই ভদ্রলোকও সেই দোকান থেকেই মূর্তিগুলো কিনে এনেছেন। তবে একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না, খুনি মূর্তিগুলোর মাথা ভেঙে নিয়ে যাচ্ছে কেন? একটা সামান্য মাটির মূর্তির জন্য সে এতটা বেপরোয়াভাবে রাতের বেলা কারোর বাড়িতে ঢুকে যাচ্ছে। ও, আর একটা ভালো কথা, এই ভদ্রলোকের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা রাতের বেলা হয়নি, হয়েছে দিনের বেলায়। ভদ্রলোক বাড়িতে ছিলেন না, তার বাড়িতে তেমন কিছু ছিল না, ভদ্রলোক বাড়িতে একাই থাকেন। আর এই সুযোগে তার বাড়ির দরজা ভেঙে বাড়িতে ঢুকে মূর্তিটা এভাবে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি চোর তার বাড়িতে ঢুকছে এটা বাইরের একজন দেখেছিল, কিন্তু তিনি তখন জানতেন না যে এই ভদ্রলোক বাড়িতে নেই। কিছু একটা তো ব্যাপার আছে। যে দোকান থেকে মূর্তিগুলো কেনা হয়েছে সেই দোকানের ঠিকানাটা আমায় জোগাড় করে দিন। আর আচ্ছা, এখন এইটুকুই থাক। কেসটা যে কোন দিকে মোড় নিচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না ব্যোমকেশবাবু। প্রথমত ভেবেছিলাম যে খালি মীনাক্ষী দেবীর সাথেই এমনটা হচ্ছে, তবে আপনার কথায় খোঁজখবর রাখতে রাখতে এই ব্যাপারটা জেনে আমারও কেমন যেন সন্দেহ হচ্ছে, বুঝলেন। কেসটা খুব একটা সহজ নয়। আরও একটা ব্যাপারে খোঁজ নেওয়া দরকার মনে হয় ব্যোমকেশ। শহরে আর কার কাছে সেই মূর্তিগুলো আছে, মানে ওই একই ধরনের মূর্তি? তাদের বাড়িতেও যদি এরকম আক্রমণ হয়, সেক্ষেত্রে আমরা আগে থেকে ব্যাপারটা খোঁজ খবর নিয়ে পুলিশি পাহারা বসাতে পারলে অপরাধীকে ধরতে পারবো। আসল জায়গা থেকে সরে যাচ্ছ অজিত। ব্যোমকেশের কথাটা আমি কিছুই বুঝতে পারলাম না, তবে ব্যোমকেশ কথাটা একবার বলেই আবার মুখ বন্ধ করে দিয়েছে। চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে কি যেন একটা ভাবছে। এ সময় ব্যোমকেশ কিছুই বলবে না আমি জানি। দাসবাবু কিছুক্ষণ চুপ করে বসে রইলেন, তারপর বললেন, আমি সেই দোকানদারের ঠিকানাটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি ব্যোমকেশবাবু। তবে ব্যাপারটা আমি মীনাক্ষী দেবীকেও জানিয়েছি। তিনি ব্যাপারটা জানার পর থেকেই সামান্য ভয় রয়েছেন। বলা যায় না, যদি তার উপর আবার ওই এতটাই আক্রমণ করে কিংবা তার বাড়িতে ঢোকার চেষ্টা করে। সেটা আর হবে না। মীনাক্ষী দেবীর বাড়িতে সেই অপরাধীর কাজ শেষ হয়ে গেছে। মানে তুমি বলতে চাইছো সেই দুটো মূর্তি অপরাধীর প্রয়োজন ছিল, আর শুধুমাত্র মূর্তির মাথাগুলোই তার প্রয়োজন ছিল, তাই তো? আর তাই সে দ্বিতীয়বার মীনাক্ষী দেবীর বাড়িতে ফিরে যাবে না? সেটা হতে পারে। আচ্ছা দাসবাবু, সম্প্রতি মানে মাসখানেকের মধ্যে কোনো অপরাধী জেল থেকে ছাড়া পেয়েছে? এমন একটা অদ্ভুত কথায় দাসবাবু আর আমি দুজনেই অবাক হয়ে গেলাম। কথা হচ্ছিল মূর্তি নিয়ে, তার সাথে জেল থেকে কোন আসামির ছাড়া পাওয়ার কি সম্পর্ক? ব্যোমকেশ কি ভাবছে আসলে সেটা সবকিছু খুলে না বলার অভ্যেসটা মাঝে মাঝে আমাদের ধাঁধায় ফেলে দেয়। ব্যোমকেশ কিন্তু আর মুখ খুলল না। দাসবাবু উঠে দাঁড়িয়ে বেরিয়ে যাওয়ার আগে ব্যোমকেশ শুধু একবার বলল, জেল থেকে যদি কোনো অপরাধের ছাড়া পাওয়ার খবর জানতে পারেন, ধরুন মাস 2 কিংবা মাঝখানেকের মধ্যে, তাহলে তার অপরাধটা একবার ভালো করে জানার চেষ্টা করবেন। কথাটা বলে নিজের টেবিলের দিকে এগিয়ে গেল। আমি বুঝতে পারলাম আজকের মতো কথাবার্তা এখানেই শেষ। এরপর ব্যোমকেশ মুখ বন্ধ করেই থাকবে, গভীরভাবে ও কেসটা নিয়ে ভাবতে থাকবে।
কিন্তু কেসটা নিয়ে অনেক ভেবেও আমি কিছুই বার করতে পারছিলাম না। একবার মনে হলো, ব্যোমকেশ কি তাহলে এই কেসটার সাথে জেল থেকে বেরিয়ে আসা কোনো অপরাধীর সম্পর্ক খুঁজে পাচ্ছে? আর যদি সেটাই হয়, তাহলে মূর্তিগুলোর সাথে তার কি সম্পর্ক? এমন কি আছে সেই মূর্তিগুলোতে? দোকানটা বেশ পুরনো। এই দোকানে শুধু মাটি, পাথর এসবের মূর্তি বিক্রি হয়। আর শুধু বিক্রি হয় না, খোঁজ খবর করে জানা গেল এরা নিজেরা মূর্তি তৈরি করে। ব্যোমকেশ আর আমি যখন দোকানের আসল মালিকের সাথে কথাবার্তা বলছি, দোকানের বাইরের দিকে দাঁড়িয়ে তখন ব্যোমকেশ বলল, প্রায় হাতখানিক লম্বা হবে মূর্তিগুলো। মূর্তিগুলো অনেকটা জল পড়ি। আপনার কাছে এমন কোনো মূর্তি আছে? ভদ্রলোকের নাম জগদীশ পাল। তিনি ব্যোমকেশের কথা শুনে দোকানের ভিতর ঢুকে একজনকে কি একটা নির্দেশ দিলেন। তারপর একটু পরেই সে একটা মূর্তি এনে আমাদের হাতে দিল। মূর্তিটা দেখেই কিন্তু আমি অবাক হয়ে গেলাম। এই মূর্তিটা ঠিক হুবহু সেই দুটো মূর্তির মতন, যে দুটো মূর্তি ভাঙা অবস্থায় আমরা মীনাক্ষী দেবীর বাড়িতে পেয়েছি। ব্যোমকেশ মূর্তিটা হাতে নিয়ে বলল, এরকম মূর্তি ঠিক কটা তৈরি করেছিলেন আপনি? এই মূর্তিগুলো আমি নিজে তৈরি করিনি। আমার এখানে এক কর্মচারী ছিল, সে নিজের হাতে বেশ কিছু মূর্তি তৈরি করত। সেই তৈরি করেছিল এই মূর্তি, তবে বছর 2 আগে করেছিল। তারপর কোনো একটা কারণে সে হঠাৎ কাজ ছেড়ে দেয়, তাকে আর এদিকে আসতে দেখিনি। তবে যতদূর লোকের মুখে শোনা যায়, সে নাকি কোনো একটা কারণে পুলিশের হাতে ধরা পড়েছিল। তার বছর 2 জেল হয়। মাত্র মাস 2 আগে সে আমার দোকানে এসে উপস্থিত। আমি একটু অবাকই হয়েছিলাম। তবে সে জানায় সে এখানে কাজ করতে চায় আবার নতুন করে। তাকে পুলিশের কথা বলতে সে বলে ওসব কিছুই না, তাকে শহরের বাইরে যেতে হয়েছিল কোনো একটা কাজে। সে সম্প্রতি ফিরে এসেছে, তাই আবার আমার কাছে সে কাজ করতে চায়। কিন্তু কাজ করতে ঢুকেই সে অদ্ভুত আচরণ শুরু করে। কি যেন খুঁজতো মাঝে মধ্যে দোকানের ভেতরে। আমি তাকে জিজ্ঞাসা করলে তেমন কিছুই বলতো না। এখন যে কাজের লোক আমার কাজ করে, তার কাছেও শুনেছি যে ও দোকানের মধ্যে কিছু একটা খুঁজতো। তবে কি খুঁজতো সেটা নিজে কখনোই বলেনি। যেমন অদ্ভুতভাবে সে ফিরে এসেছিল, তেমনই অদ্ভুতভাবেই কিছুদিন পরে সে আবার নিখোঁজ হয়ে যায়। আপনারা আপনাদের মূর্তিগুলো কাদের কাছে বিক্রি করেন? আর সেসবের কোনো হিসেব আপনাদের কাছে থাকে? মানে যারা মূর্তি কিনে নিয়ে তাদের নাম, ঠিকানা, নাম্বার কিছু? না, সেসব আর নথিভুক্ত করে রাখা হয় না। তবে কেউ যদি কোনো মূর্তি তৈরি করতে চায়, তাহলে সেক্ষেত্রে তাদের ঠিকানা আমাদের কাছে থাকে। আচ্ছা, এই মূর্তিটা যিনি তৈরি করতে দিয়েছিলেন তিনি কি কোনো একজন মহিলা? না, যে এই মূর্তি তৈরি করতে দিয়েছিল তিনি আমাদের দোকানে মাঝে মধ্যেই আসেন। তার নাম রামতনু রায়। তবে ভদ্রলোক প্রথমে 4টে মূর্তির কথা বলেন। 4টে মূর্তি আমার আগের সেই কর্মচারী তৈরি করেছিল। পরে কোনো একটা কারণে তিনি 4টে মূর্তি নিতে চান না, তখন তাকে একটাই মূর্তি দেওয়া হয়। বাকি 2টো মূর্তি অন্য কোথাও বিক্রি হয়ে গেলেও এই মূর্তিটা এখানেই থেকে যায়। আপনার যদি আপত্তি না থাকে তাহলে এই মূর্তিটা কি আমি নিয়ে যেতে পারি? দেখুন, মূর্তিটা অনেক দিন ধরেই দোকানে সাজানো ছিল, তবে বিক্রি হয়নি। মসজিদের রঙও কেমন ফ্যাকাশে হয়ে এসেছে। এটা আর বিক্রি হবে বলে মনে হয় না। আপনি যদি চান তাহলে মূর্তিটা নিয়ে যেতে পারেন। ব্যোমকেশ আর কিছু বলল না। মূর্তিটা নিয়ে আমরা সেখান থেকে ফিরে এলাম। ওটা নিয়ে আসার সময় পথে ব্যোমকেশ আর একটা কথাও বলল না, তবে মাঝে মাঝে মূর্তিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। আমি একবার একটু কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম, ব্যোমকেশ, তুমি মূর্তিটা নিয়ে চলে এলে, তোমার কি মনে হয় মূর্তিটার মধ্যে কিছু আছে? ব্যোমকেশ আমার দিকে একবার তাকিয়ে মূর্তিটা দেখতে দেখতে বলল, সেটা তো বাড়িতে গিয়ে মূর্তিটার মাথাটা ভাঙলেই বোঝা যাবে। মূর্তিটার মাথাটা অদ্ভুতভাবে তৈরি করা হয়েছে। মাটির মূর্তি এমনভাবে তৈরি করা হয় না। মাথার ভেতরে পুরোটাই বোধহয় শক্ত মাটি রয়েছে। ব্যোমকেশ আর আমি মূর্তিটা নিয়ে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে ব্যোমকেশ মূর্তিটাকে টেবিলের উপর রেখে দেখতে লাগলো। বেশ সুন্দর একটা জলপরীর মূর্তি। দেখে বোঝা যায় এর গায়ের রং এখন ফ্যাকাশে হয়ে এলেও একসময় এর রং বেশ সুন্দর ছিল। ব্যোমকেশ বেশ কিছুক্ষণ মূর্তিটার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ মূর্তিটার মাথাটা ধরে দিল এক হ্যাঁচকা টান। মাথা থেকে খানিকটা নিচের অংশ ভেঙে ব্যোমকেশের হাতে চলে এলো।
তারপর সেই মাথাটা মেঝের উপর রেখে সেটাকে একটা বাইরে থেকে আনা ছোট পাথরের টুকরো দিয়ে ভাঙতে লাগলো। কিন্তু ভাঙতে ভাঙতে একসময় মাথাটা পুরো গুঁড়ো হয়ে এলো, তার মধ্যে থেকে কিছুই বেরিয়ে এলো না। গোটা ঘটনাটা আমি যতটা অবাক হয়েছিলাম, ব্যোমকেশ বোধহয় তার থেকেও বেশি অবাক হয়েছিল। সে মূর্তি ভাঙা অংশটা, এমনকি গুঁড়োগুলো সমস্ত কিছু তুলে নিয়ে বাইরে ফেলে দিয়ে এলো। তারপর ঘরে এসে নিজের চেয়ারে বসে চুপ করে রইল। হঠাৎই ব্যোমকেশ আমায় বলল, কেউ একজন মিথ্যে কথা বলছে অজিত, কেউ একজন মিথ্যে কথা বলছে। কিন্তু কে মিথ্যে কথা বলছে সেটা আমি বুঝতে পারলাম না। আর এখানে মিথ্যে কথা বলার মতো কি আছে? 4টে মূর্তি তৈরি হয়েছিল, তার মধ্যে 3টে বিক্রি হয়ে গেছে। সেই 3টের মাথা ইতিমধ্যেই ভাঙা হয়ে গেছে, আর 4র্থ মূর্তিটা ব্যোমকেশ নিজে আমার সামনে ভেঙেছে। সেখান থেকে কিছুই পাওয়া যায়নি। তার মানে অকারণে কেউ একজন মূর্তিগুলো ভেঙে ফেলছে। এর বেশি কোনো কিছু তো আমি এই মুহূর্তে বুঝতে পারছিলাম না, কিন্তু ব্যোমকেশ যেন কিছু একটা আন্দাজ করছিল। সে চুপ করে কিছুক্ষণ বসে রইল। তারপর টেলিফোনের সামনে গিয়ে টেলিফোন তুলে দাসবাবুকে টেলিফোন করে কিছু কথাবার্তা বলল। ব্যোমকেশ আবার চেয়ারে এসে বসতে আমি তাকে প্রশ্ন করলাম, এবার তুমি কি করবে ব্যোমকেশ? এখন আর কিছুই করার নেই। এই কেসটা থেকে হাত পা ঝেড়ে নিয়ে যে খুনের কেসটা হাতে এসেছে সেটাই দেখতে হবে। এই কেসে মনে হয় না আর কিছু আছে। আমি অবাক হয়ে গেলাম। ব্যোমকেশ এত সহজে কোনো কেস ছেড়ে দেয় না। তারপর যখন তার একটা অনুমান হয়েছে আর সেই অনুমানটা মিথ্যে হয়েছে, তাহলেও সে এত সহজে কেসটা ছেড়ে দেবে বলে আমার তো মনে হয় না। কিন্তু ব্যোমকেশ যখন ভেবে নিয়েছে যে কিছু বলবে না, তার মুখ থেকে কথা বার করার সাধ্য আমার নেই। বেশ কয়েকদিন ব্যোমকেশ সেই খুনের কেসটায় ব্যস্ত রইল। মাঝে মাঝে দাসবাবুর সাথে তাকে বেরিয়ে যেতে হচ্ছিল, তবে সেই কেসের ব্যাপারে খুব একটা বেশি আমি কিছু জানতে পারছিলাম না। মাঝে মাঝে ব্যোমকেশ আমায় বলছিল কেসটা এখনো ঠিকমতো ধরতে পারেনি সে, তাই এসব নিয়ে আলোচনা করছে না। এভাবে দেখতে দেখতে সপ্তাহখানেকের মধ্যে সবকিছুই কেমন যেন চাপা পড়ে গেল। দাসবাবুর সাথে সেই মীনাক্ষী দেবীর মূর্তির ব্যাপারে কথাবার্তা তেমন হলো না। এর সপ্তাহখানেক পরের কথা, ব্যোমকেশের সাথে একদিন গিয়ে পৌঁছলাম সেই দোকানে যেখানে ব্যোমকেশের সাথে আগে গিয়েছিলাম সেই মূর্তির ব্যাপারে কথা বলতে। দোকানদার জগদীশবাবু আমাদের দেখে একটু অবাক হলেন। ব্যোমকেশ এগিয়ে গিয়ে জগদীশবাবুকে একপাশে ডেকে নিয়ে বললেন, একটা কথা বলুন তো জগদীশবাবু, আপনার মনে আছে আপনার সেই কর্মচারী ঠিক 4টে মূর্তি বানিয়েছিল? যতদূর মনে হয় সে 4টে মূর্তি বানিয়েছিল। কিন্তু কেন বলুন তো ব্যোমকেশবাবু? আপনার একটা বেশ দামি সোনার চেন চুরি হয়েছিল, মনে আছে? এই কথাটা শুনে জগদীশবাবু ব্যোমকেশের দিকে কিছুক্ষণ হতভম্বের মতো তাকিয়ে রইল। তারপর বলল, এই কথাটা আপনি ঠিক কি করে জানলেন বলুন তো? মানে আপনার সেই কর্মচারী নিখোঁজ হওয়ার সপ্তাহখানেক আগে আপনার সেই চেন চুরি হয়েছিল, তাই তো? জগদীশবাবু অনেকক্ষণ ধরে ভাবলেন, তারপর বাড়ির ভিতরে ঢুকলেন। বোধহয় তার দোকানের পিছনে তার বাড়ি। আমাদেরকেও ডেকে নিয়ে গেলেন। তারপর একটা বসার জায়গায় আমরা 3 জন বসলাম। জগদীশবাবু স্ত্রী ঘরের ভিতর থেকে বেরিয়ে এলেন। জগদীশবাবু তার উদ্দেশ্যে বললেন, আচ্ছা লক্ষ্মী, তোমার কি মনে আছে রতন কাজ ছেড়ে দেওয়ার কতদিন আগে তোমার সেই সোনার চেনটা চুরি হয়েছিল? জগদীশবাবুর স্ত্রী শ্রী লক্ষ্মী বেশ কিছুক্ষণ ভাবলেন। তারপর আস্তে আস্তে আমাদের জানালেন যতদূর মনে পড়ছে সপ্তাহখানেক আগেই হবে। আর সেই কথাটা শুনে ব্যোমকেশের মুখে কেমন যেন একটা হাসি ফুটল। ব্যোমকেশ একটা উৎফুল্ল স্বরে বলল, আপনার সেই চেনটা আমি খুঁজে বার করে দিতে পারবো জগদীশবাবু। তবে আমার মনে হয় আপনার সেই কর্মচারীর 4টে নয় 5টা মূর্তি তৈরি করেছিল। সেই মূর্তিটা কোথাও একটা আছে, আপনার দোকানেই কোথাও একটা আছে। একটু ভালো করে খুঁজে দেখুন। ব্যোমকেশ যে আসলে কি ভাবছে আমি তো তার কিছুই বুঝতে পারছিলাম না। তবে মূর্তিটা যখন সে এত মন দিয়ে খোঁজার চেষ্টা করছে, তার মানে সেই মূর্তিটার মধ্যে নিশ্চয়ই তেমন কিছু রয়েছে। আর তাছাড়া এই সোনার চেনের ব্যাপারটা নতুন। আমি ভেবেছিলাম ব্যোমকেশ ব্যাপারটা ভুলেই গেছে, কিন্তু না, সে বোধহয় খোঁজখবর নিচ্ছিল এই ব্যাপারে। পরদিন সকালে জগদীশবাবুর কাছ থেকে একটা খবর পাওয়া গেল। আসলে জগদীশবাবুর দোকানের নতুন যে ছেলেটি কাজ করে সেই ওই মূর্তিটা নিয়ে গেছে। আসলে মূর্তিগুলো বেশ পুরনো, আর মূর্তিগুলো বিক্রির জন্য উপযুক্তও ছিল না বলে জগদীশবাবু নিজেই মূর্তিগুলো সরিয়ে রেখেছিলেন। আর সেখান থেকে ওই ছেলেটি একটা মূর্তি নিয়ে গেছে। তবে সেই ব্যাপারটা ওনার কাছে কর্মরত ছেলেটি জগদীশবাবুকে বলেছিল, কিন্তু তিনি ভুলে গেছেন। ব্যোমকেশ জগদীশবাবুকে জানিয়ে দিল সেই ছেলেটির কাছ থেকে মূর্তিটা নিয়ে আসতে, না হলে ছেলেটির বিপদ থাকতে পারে।
ছেলেটি সেদিন কোনো কারণে দোকানে আসেনি। আমরা দুজন আর জগদীশবাবু মিলে তার বাড়িতে গেলাম। তবে আমাদের জন্য আরও একটা চমক তখনও বাকি ছিল। কেসটা যে এইভাবে শেষ হবে সেটা আমি অন্তত কল্পনা করতে পারিনি। জগদীশবাবুর সাথে সেই ছেলেটির বাড়িতে ঢুকতে যাব এমন সময় দেখি সেই ছেলেটির বাড়ি থেকে কেউ একজন বেরিয়ে আসছে। তাকে দেখে জগদীশবাবু প্রায় চিৎকার করে বলে উঠলেন, রতন, তুই তুই এখানে কি করছিস? লোকটি প্রথমে আমাদের দেখতে পায়নি, তারপর হট করে আমাদের দেখতে পেয়ে দৌড়ে একদিকে পালানোর চেষ্টা করলো। সে হয়তো ব্যোমকেশকে দেখেই, কিন্তু ততক্ষণে ব্যোমকেশের হাতে পিস্তল উঠে এসেছে। ব্যোমকেশ কড়া গলায় বলল, একদম না, একদম পালাবার চেষ্টা করবে না। অজিত, তুমি তাড়াতাড়ি ঘরের ভেতরে যাও, আমার মনে হয় ঘরে কিছু একটা ঘটেছে। ব্যোমকেশের কথায় আমি ঘরের ভিতর ঢুকতেই দেখতে পেলাম সামনে মেঝের উপর একজন উপুর হয়ে পড়ে আছে। তার মাথার পাশ থেকে রক্ত বেরিয়ে আসছে বোধহয়। মাথায় কিছু দিয়ে আঘাত করা হয়েছে, আর তার ঠিক পাশেই একটা মূর্তি ভাঙা, আর মূর্তির মাথাটা নেই। ব্যোমকেশ ততক্ষণে বাইরের লোকটিকে ধরে ফেলেছে। তার কাছ থেকে মূর্তির মাথার অংশটাও পাওয়া গেল। ব্যাপারটা ক্রমে এমন দাঁড়ালো যে সেই আহত লোকটিকে আমরা প্রথমে নিয়ে গেলাম কাছের এক ডাক্তারখানায়। তার সামান্য সেবা শুশ্রূষা করার পরে কাছেই টেলিফোন বুথ থেকে দাসবাবুকে টেলিফোন করে সমস্তটা জানানো হলো। তিনি চলে আসার আগে পর্যন্ত লোকটাকে সেই ঘরের মধ্যে আটকে রাখা হলো। জগদীশবাবুর দোকানের সেই কাজের ছেলেটিকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়, যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। তার মাথায় বেশ আঘাত লেগেছিল, আর রতন নামের লোকটিকে দাসবাবুর সাথে পাঠিয়ে দেওয়া হলো থানায়। তার কাছ থেকে উদ্ধার হওয়া সেই পুতুলের ভাঙা মাথাটার মধ্যে থেকে বেরিয়ে এলো একটা সোনার চেন। জগদীশবাবু যেমন অবাক হয়েছিলেন তেমনি খুশি হয়েছিলেন। তিনি আমাদের জোর করে তার বাড়ি পর্যন্ত নিয়ে গেলেন। তার স্ত্রীও এই ব্যাপারে বেশ খুশি হয়েছিলেন। তবে তিনি তার বাড়িতে একদিন আমাদের আমন্ত্রণ জানালেন, কারণ ব্যোমকেশ তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাইছিল। ব্যোমকেশবাবু, এই চেনটার কথা আমরা প্রায় ভুলেই গিয়েছিলাম। তবে রতনকে আমরা সন্দেহ করতে পারিনি, কারণ যেদিন এই চেনটা হারায় তখন আমি ওকে বেশ চোখে চোখেই রাখতাম। রতন এখান থেকে না বলে চলে গেলেও সে যে চেনটা নিয়ে কোথাও যেতে পারেনি, এটা নিয়ে আমি খুব নিশ্চিন্ত ছিলাম। তাই তাকে নিয়ে আমি আর বেশি কিছু ভাবিনি, আর আমি তাকে পরীক্ষাও করছিলাম বলতে পারেন। সে হয়তো জানতো আপনারা তাকে পরীক্ষা করবেন, তাই সে চেনটা এমন কোথাও লুকিয়ে রেখেছিল যেখান থেকে সে ছাড়া অন্য কেউ সেই চেনটা খুঁজে না পায়। এখন মনে পড়ছে ব্যোমকেশবাবু, রতন ফিরে এসে ওই মূর্তিগুলোর কথা একবার জিজ্ঞাসা করেছিল। আমি তেমন কিছু না ভেবেই বলেছিলাম সবকটা বিক্রি হয়ে গিয়েছে। এখন মনে পড়ছে ব্যোমকেশবাবু সেটাও জানতে চেয়েছিল যে এই মূর্তিগুলো আমি কাকে বিক্রি করেছি এবং কোথায় করেছি। বোধহয় খাতা থেকে ওই মূর্তি কাদের কাছে বিক্রি হয়েছে তা খোঁজারও চেষ্টা করেছিল, কিন্তু তারপরে আমি আর জানি না। আপনার হারিয়ে যাওয়া জিনিস আপনি পেয়ে গেছেন, বেশ, এটাই ভালো হলো বোধ হয়। তবে রতনকে কিন্তু আরও একবার জেল খাটতে হবে। সে দুটো বাড়িতে ঢুকে মূর্তি ভেঙেছে, তাছাড়া এই ছেলেটিকে মাথায় আঘাত করে খুনের চেষ্টা করেছে, তারপরে আপনার চেন চুরি করার চেষ্টা করেছে। এত সহজে সে কিন্তু মুক্তি পাবে না। সে আপনি যা ভালো বুঝবেন ব্যোমকেশবাবু, তবে আপনি আমার যা উপকার করলেন, একদিন আমার বাড়িতে আসতে হবে, কিন্তু আপনাকে আমি কিছু উপহার দিতে চাই। জগদীশবাবু বেশ কয়েক মাস পরে আমাদের জন্য একটা উপহার পাঠিয়েছিলেন, একটা সুন্দর মাটির মূর্তি। মূর্তিতে একটা গাছ, সেই গাছে দুটো পাখি সুন্দরভাবে বসে আছে। মূর্তিটা যেমন সুন্দর হয়েছিল তেমন সুন্দর হয়েছিল তার রং। শুধু ব্যোমকেশ কেন, বৌঠানেরও সেই মূর্তিটা খুব পছন্দ হয়েছিল। তবে কেসের সমস্ত ব্যাপারটা কিন্তু এত তাড়াতাড়ি ঘটেনি, বেশ খানিকটা সময় লেগেছিল। এর মাঝে দাসবাবুর সাথে আমাদের সামান্য কথাবার্তা হলো। কি সাংঘাতিক ব্যাপার ব্যোমকেশবাবু, পুতুলের মাথার মধ্যে সোনার চেন, এতটা তো আমি নিজেও ভাবতে পারিনি। ভাবাটা কিন্তু প্রয়োজন ছিল। দাসবাবু, অকারণে কেউ এতটা বাড়াবাড়ি করে বাড়ির মধ্যে ঢুকে মূর্তি চুরি করবে, তাও আবার মূর্তির শুধুমাত্র মাথাটা, তার পিছনে নিশ্চয়ই কোনো একটা কারণ ছিল। যাই হোক, যখন সবটা ভালো ভালো মিটে গেছে, তাহলে আমাদের এই কেসটা এখানে শেষ হলো। ব্যোমকেশবাবু, আপনি সবকিছু কি করে বুঝতে পারলেন? ব্যাপারটা তেমন কিছুই ছিল না দাসবাবু, আসলে কেসটা একটু সময় বেশি লাগলো, আর আমাদের তদন্তটা একটু ভুল পথে হচ্ছিল। যাই হোক, এখন যখন সব মিটে গেছে, তাহলে দাসবাবু এটাই তো অনেক। এটাই ব্যোমকেশবাবু, এটাই আমার একদম ভালো লাগে না, আপনি খুলে কিছুই বলতে চান না। আচ্ছা, তাহলে আমিও যাই, এখন আমার অনেক কাজ রয়েছে।
অন্য সময় জানা যাবে। সব কাজ মিটিয়ে আমরা যখন বাড়ি ফিরে এলাম তখন প্রায় বিকেল। ব্যোমকেশ আর আমি তার ঘরে বসে রয়েছি। ব্যোমকেশ বোধহয় সেই খুনের কেসটা নিয়ে কিছু লিখে চলেছিল তার ডায়েরিতে। অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে একসময় অধৈর্য হয়ে প্রশ্ন করলাম, আচ্ছা ব্যোমকেশ, তোমার কি প্রথম দিন মীনাক্ষী দেবীর বাড়িতে ওই মূর্তিগুলোর মাথা না দেখে মনে হয়েছিল ব্যাপারটা এমন হতে পারে? মোটিভ অজিত, এই কেসটায় কোনো একটা মোটিভ যে ছিল সেটা আমি আগে আন্দাজ করতে পেরেছিলাম, তবে ব্যাপারটা যে এমন হবে সেটা আন্দাজ করিনি। তবে ধীরে ধীরে কেসটা খুলতে লাগলো, তত যেন সবকিছুর হিসেব মিলে যাচ্ছিল। প্রথমেই মীনাক্ষী দেবীর বাড়ির ব্যাপারটা আমায় ততটা ভাবায়নি, তাই আমি দাসবাবুকে খোঁজ নিতে বলেছিলাম এমন ঘটনা শহরে আরও ঘটেছে কিনা। যদি সেটা না করতো তাহলে কিন্তু এখানে আমরা কিছুই করতে পারতাম না। তাহলে ওই দ্বিতীয় যে বাড়িতে মূর্তিটা ছিল তার সাথে তুমি কথা বলেছিলে? বলেছিলাম, তবে সে যখন বাড়িতে ছিল না তখন তার বাড়িতে ব্যাপারটা ঘটে। এখানে একটা সমস্যা ছিল, সেটা হলো বাড়ির দরজা বন্ধ থাকার পরে অপরাধী কিভাবে বাড়িতে ঢুকে। সে নিশ্চয়ই অন্য কোনো উপায় তালা খুলেছিল, আর সেটা হয়েছিল মীনাক্ষী দেবীর বাড়িতে, মানে প্রথম ঘটনার ক্ষেত্রে। কিন্তু দ্বিতীয় বাড়িতে সে দরজা ভেঙে ঢুকেছিল, তার মানে এমন কিছু একটা মোটিভ তার ছিল যেটা বেশ শক্তপোক্ত। জগদীশবাবুর কাছে যে আরও একটা মূর্তি থাকতে পারে সেই ধারণাটা তোমার কবে হলো? তোমার তো মনে আছে, এই 3টি মূর্তি ভাঙা অবস্থায় পাওয়া যাওয়ার পরেও জগদীশবাবুর বাড়িতে একটা মূর্তি ছিল। সেটা আমরা নিজেরা এনে ভেঙেছিলাম, অথচ তার মাথার মধ্যে কোনো কিছুই ছিল না। তখনই আমার মনে হয়েছিল মাথার মধ্যে কিছু একটা থাকার কথা, কারণ মাথাটা বড় অদ্ভুতভাবে তৈরি করা হয়েছিল, আর অপরাধী ওই মাথার মধ্যে কিছু একটা রেখেছে সেটা আন্দাজ করতে পারি। তখন জগদীশবাবু বলেন লোকটা ফিরে এসেছিল আবার, কিন্তু বেশ কয়েকদিন পরে আবার এখান থেকে চলে যায়। তার মানে সেখানে এসেছিল ওই মূর্তিগুলোর জন্য, কিন্তু তার মধ্যে মূর্তিগুলো বাইরে চলে গেছে। তাই সে ফিরে গিয়ে মূর্তিগুলোর খোঁজ করতে থাকে এবং খুঁজে পায়, কিন্তু তার কাঙ্ক্ষিত বস্তুটা সে খুঁজে পায় না। আমার মনে হয়েছিল আরও একটা মূর্তি থাকার কথা, সেটা কেন যে মনে হয়েছিল সেটা আমি বলতে পারবো না, বাকিটা তো তুমি নিজেই জানো। তবে ঠিক ওই সময় যে রতন ওখানে গিয়ে পৌঁছবে সেটা আমি বুঝতে পারিনি। সেক্ষেত্রে অজিত রতনের ওখানে উপস্থিতির ব্যাপারটা সম্পূর্ণ কাকতালীয়ভাবেই ঘটেছে। তুমি রতনের ব্যাপারে খোঁজ নিয়েছিলে তাই না? জেল থেকে সে বেরিয়ে এসে কোথায় গেছে, কি করেছে, এই সমস্ত কিছু হিসেব করে আমি যা পেয়েছি সেই হিসেবেই তদন্তটা এগিয়েছি। এখন সবটা যখন মিটে গেছে তাহলে আর সে সব নিয়ে শুধু শুধু কথা বলে লাভ নেই অজিত। তার চেয়ে বরং সত্যকে ধোঁকা দিয়ে যেতে বলো, আর সাথে একটু চা খাওয়া যাক। অনেকদিন ধরে কেসটা নিয়ে ভাবতে হচ্ছিল অজিত, শেষমেশ কেসটা শেষ হলো। এটা না হয় শেষ হলো, কিন্তু তুমি যে বলেছিলে একটা খুনের কেসের তদন্ত করছো, সেটার ব্যাপারে কতটা কি হলো? এগিয়েছে, অনেকটাই এগিয়েছে, তবে আসল অপরাধীকে ধরার মতন তেমন কিছু পাইনি। কেসটা আস্তে আস্তে সাজাতে হচ্ছে অজিত, সময় লাগবে। আমাদের কথাবার্তার মাঝখানে পুঁটিরাম এসে ঘরে ঢুকলো। দাদাবাবু, আগে একজন আপনার সঙ্গে দেখা করতে এইছেন। হ্যাঁ, কে দেখা করতে এসেছে? আচ্ছা তুমি পাঠিয়ে দাও। আমি মনে মনে ভাবতে লাগলাম এখন ব্যোমকেশের সাথে আবার কে দেখা করতে এলো? তাহলে কি আবার নতুন কোনো মক্কেল? একটা কেস শেষ হতে না হতেই আরও একটা কেস জুটে যাবে। যাক, যা হয় তা ভালোর জন্যই হয়। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে একটি ব্যোমকেশ ফ্যানফিকশন, ব্যোমকেশ ও ছিন্ন মূর্তির রহস্য। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল ইফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে 62 FPS স্টুডিও। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।